রাত 11:30টার সময় অবন্তিকা দেখো আমার কি ভয় ধরিয়ে দিয়েছে, এরকম করে ঘরে ঢুকতেছে, ঢুকতে ঢুকতে পড়ে গেল, দেখেছো? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপর ফুলের গাছগুলোতে জল দিচ্ছি। বিশেষ করে এই যে ফুলের গাছগুলো জানালার ধারে, এগুলোতে না ওই বৃষ্টির জলটাও আসে না আর কুয়াশাটাও লাগে না এই ফুলের গাছগুলোতে। কারণ উপরে যেহেতু যে সানসেট নাকি স্ল্যাব বলে, তো সেগুলো দেওয়া আছে, যার কারণে ব্যালকনির ওই দিকের গাছগুলোতে আবার কুয়াশাও পড়ে ঠিকঠাক। তারপরে আবার বৃষ্টি হলে বৃষ্টির জলও পড়ে একদম মানে ভর্তি হয়ে থাকে নিচের যে থালা দিয়েছি সেগুলো, তো ওগুলোতে সেরকম একটা জল দিতে হয় না। তো এখানে জায়গা কম হয় জন্য আমি ওইদিকে নিয়ে গেছি। তবে ওইদিকে জানালার ওইদিকে গাছগুলো কিন্তু ভালোই দেখায় আর কি, শোভা দেখায়। তো দেখো আজকেও অনেকগুলো ফুল ফুটেছে। এখন আর আমার বাজারে গিয়ে প্রত্যেক দিনের যে পূজা, নিত্য পূজা দেওয়ার জন্য ফুল আনতে হয় না। ওই মাঝে মধ্যে কিনে আনি, আর ওই বৃহস্পতিবারে পান কলা শুদ্ধ কিনে আনতে হয়। এই হচ্ছে ফুল কেনার আমার এখন সিস্টেম। তো দেখো অপরাজিতা ফুল আবারও ফোটা শুরু হয়ে গেছে। কিছুদিন আগে এই গাছটার ফুল ফোটা বন্ধ হয়ে গেছিলো, তো নিচে শেকড়গুলো না কেটে আর কি মাটি আর কি চেঞ্জ করে দিয়েছে। আবারও দেখো কিছুদিনের মধ্যে আবারও নতুন করে ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখানে অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে অফিসে রওনা দিল। তো আমাকে যাওয়ার সময় বললো দরজা দিতে, তো আমি দরজাটা দিয়ে দিলাম। এখন বাসন মাজা বাকি আছে, আবার ঘর মোছাও বাকি আছে, তো এগুলো কাজ এখন সেরে নিচ্ছি। তো বন্ধুরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো আমার কাজ দেখে অনেকেই তোমরা পছন্দ করো, তো আমার খুব ভালো লাগে। এই দুদিন আগে আমি শ্রীরামপুরে গেছিলাম, তো সেখানেও একজন দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তো বলেছিল তোমার কাজ আমার ভীষণ পছন্দ। সত্যি বলতে আমার এগুলো কথা শুনলে না আমার সত্যি মনটা খুব খুশি হয় আর কি, ফ্রেশ ফিল করি। তো তারপরে কালকে আরেকজনের সঙ্গে দেখা হয়েছে আমাদের একদম ফ্ল্যাটের সামনেই, তো সেম কথাই বলছে। তো বেশ শুনে ভালো লাগলো। আমি আবার মাঝে মধ্যে ভাবি যে আমি একঘেয়েমি এই রান্না বান্না তারপর বাসন মাজা একঘেয়েমি দেখাতে থাকি, কেউ আবার বিরক্ত পায় না। তো মাঝে মধ্যে আবার দেখানোই বন্ধ করে দেই, কেমন লাগে শুধু বাড়ির কাজ এগুলোই দেখাই, কোনো কিছু নতুন কিছু করে দেখাতে পারি না, নিজেকেই খারাপ লাগে, কোনো সময় করে ভিডিও করাই হয় না। তবে তোমাদের কাছ থেকে এরকম মানে কথা শুনে আমার মনটা বেশ খুশি হয় আর কি। তখন আর নিজেকে নেগেটিভ ফিল করি না আর কি, পজিটিভ ফিল হয় যে এগুলো কাজই দেখতে ভালোবাসে লোক। তো যাই হোক, তোমরা এইভাবে আমার পাশে থেকো, কাছে থেকো, তো আর বেশি কিছু চাওয়ার নেই। অন্যান্য ব্লগারের মতো করে আমি এখানে সেখানে হুটহাট করে তো বেরিয়েও যেতে পারি না, কারণ একলা বাড়িতে থাকি, মেয়ে স্কুলে থাকে, আমার মানে ভীষণ একটা বন্ধনের মধ্য দিয়ে থাকি। নতুন নতুন যদি মনের মধ্যে কিছু ভাবনা চিন্তা করি যে এটা করব, তো ওই জিনিসটা করতে গেলে তো তার জিনিস লাগবে, জিনিসটা তো আনতে আবার বাইরে যেতেও লাগবে। তো আমার যাওয়াটাই যদি না হয় তাহলে জিনিসটা বানাই কী করে? মাঝে মধ্যে আমার অনেক ভাবনা চিন্তা এভাবেই মানে ভাবনা চিন্তার মধ্যেই থেকে যায়, ওটার মানে বাস্তবে হয়ে ওঠে না। দেখাতে চাই অনেক কিছু করে, কিন্তু কিচ্ছু করতে পারি না। এই হচ্ছে পরিস্থিতি। আমি মনে মনে ভাবি যে ব্যবসা করব, যে নাইটি টাইটি তারপর তোমার পেটিকোট এগুলো কেটে কেটে সেলাই করে তারপর বাড়ির ওইদিকেও কিছু পাঠাবো, কিছু মোবাইলেও দেখাবো তোমাদেরকে। তো এগুলো যদি করার কথা ভাবি তখন ফির ভাবি যে এই যে বড়বাজার যেতে লাগবে, বা যেখান থেকেই আনি না কেন কাপড়, থান কাপড়টা, সেখানে তো যেতে লাগবে। আবার আমি কে যাব? যখন ধরো মালের চাহিদা আজকে আমি কাস্টমারকে দিতেই পারলাম না, অবন্তিকার বাবার ছুটি নেই আর আমিও যেতে পারছি না, এরকম করে তো আর হয় না বলো। তারপর আবার বড় বাজারের কিছু পাইকারি দোকান চেনা আছে, কিন্তু ওই রবিবার করে আবার বন্ধ,
ওই তোমার বড় বাজার। রবিবার করে অবন্তিকার বাবার ছুটি, সেদিন আবার বন্ধ। আর অন্য দিন তো মেয়ের স্কুল থাকে, আমি একাই ওই দিকে যেতেই পারবো না। মানে যদিও বা যাই, তারপরে মালগুলো তো টেনে হেসড়ে নিয়ে আসতে লাগবে, কেমন একটা লাগে, তো সেজন্য হয় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আমার স্বপ্ন। বাড়িতে ব্যবসা করতাম, সেই ব্যবসা এখন সব কিছুই হয়ে গেছে। অনেকেই চায় আমার ওই দিকের, এখনও অনেকেই বলে যে রুমকি আসার সময় পেটিকোট নাইটি এগুলো নিয়ে আসিস, কিছুতেই দিতে পারছি না। তার মধ্যে আবার একটাই রবিবার বললাম, ওই রবিবারে আমার সঙ্গে আমার বর এখানে সেখানে ঘুরবে নাকি একটুখানি রেস্ট নেবে বলো? এই কত যে ভাবনা চিন্তা, হয়ে ওঠে না কোনো কাজ। আর আমি একটা এমন কাজ শিখেছি, সেলাই কাজ, সেটা না করে বসে থাকতেও ইচ্ছা করে না, জানো তো। মানে মনটা কেমন যেন খুঁজখুজ করে যে আজকে যদি আমি বাড়িতে থাকতাম তাহলে হয়তো বা অনেক কাস্টমার এতদিনে আমার পেয়ে যেতাম, তারপর আমার ব্যবসাটা অনেকটাই বড় হয়ে যেত, আবার আমি অনেক কিছু মানে করতে পারতাম, হ্যাঁ, নতুন নতুন জিনিস শিখতে পারতাম। দেখো, পয়সাটা বড় কথা না, বড় কথা হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করা। তো আমি একটা কাজ শিখেছি, কিন্তু সেই কাজটা তো ধরে রাখতে পারছি না। আর কিছু কিছু আরও মানে এমন হয়ে যাচ্ছে, মানে ভুলে গেছি কিছু কিছু পয়েন্ট, এরকম হয়ে যাচ্ছে না করতে করতে। তো এই কাজটা আমি অনেক কষ্টে শিখেছি। আবার মানে ছাড়তেও মনটা তো চাইই না, ছাড়ার কথা তো বাদই দাও। তো মানে কিছু না কিছু হাত পা একদম খুচুর করতে থাকে, মনের ভিতরে খুচুর করতে থাকে। কাপড় পেলে এটা করতাম, কাপড় পেলে ওটা করতাম, এই হচ্ছে পরিস্থিতি আমার। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে বাসনগুলো মেজে ফেললাম, এই রান্নাঘরের স্ল্যাবগুলো মুছে ফেললাম, একদম মেজে টেজে নিলাম আর কি। তো আমি এখন স্নান করব, তারপরে খাবার দাবার করব। তো ব্লগটা নো স্কিপ করে দেখতে থেকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। এই কয়েকদিন ধরে অবন্তিকাই পূজা দিচ্ছে, তো অবন্তিকায় ঠাকুরের পোশাক আশাক এগুলো ধোয়া ধুই, তারপরে বাসন, তারপর ফুল তোলা, সমস্ত কাজ অবন্তিকাই করছে। আমি বলছি যে মাগো আমি পারবো না, তুই কর, না হলে তোর বাবা আসবে যখন তখন। আমি এমনিতেই তো ধরতে পারছি না, সেই জন্যই আর কি। তো এই জানছে, মেয়েও একটু একটু কাজ শিখছে, এনার্জি পাচ্ছে, আর মোবাইল দেখার থেকে একটুখানি বিরত থাকছে, ভালোই লাগছে বলো। ছোটোখাটো কাজ করতে করতেই তো বড় বড় কাজ করার সাহস পাবে। এমনিতেই ফ্ল্যাট বাড়ি মানে ভাড়া বাড়ি, বাইরে মানে অচেনা জায়গা, এখানে সেখানে ঘোরাঘুরি খেলাধুলা কোনো কিছুই তো মেয়েটা করতে পারে না। এবার মানে ওর যে শারীরিক অ্যাক্টিভিটি যেগুলো, তো সেগুলো তো মানে দিতে পারি না। আর গ্রামের ওইদিকে হলে পরে কি হয়, মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করতে করতে ওর শরীরচর্চা এমনিতেই হয়ে যায়। তো ঘরে এই ফ্ল্যাট বাড়িতে এই একটা অসুবিধা, বাচ্চা কাচ্চা মানে টাকা দিয়ে সমস্ত কিছু শেখাও, না হলে ঘরে বসে থাকা বন্দি। এই জায়গাটায় একটা ক্রিম লাগিয়ে দিলাম যাতে নরম হয়ে উপরের দিকেটা যাতে উঠে যায়। মনে হচ্ছে এই জায়গাটার মানে উপরে ছালটা উঠে গেলে সাদা একটা দাগ বসবে। কেন যে গেলাম, যাকে বিশ্বাস করি সেই আমার সর্বনাশ করে। তো বন্ধুরা, প্রত্যেক দিনই ভাবনা চিন্তা করি আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব, এটা নিয়ে আমার মাথা মানে কাজ করে না, গন্ডগোল হয়ে যায়, কি রান্না করি না করি সেটা নিয়ে কনফিউজ। তো অবন্তিকার বাবা একটা চার্ট করে দিয়েছে, ওই চার্ট অনুযায়ী আজকে হচ্ছে আমাদের মাছ খাওয়ার দিন। তো নিচে মাছের ওই দোকানটা খোলা আছে, ভাবছি যে ওখানে গিয়ে মাছটা নিয়ে আসি, আর কয়েকটা ডিম নিয়ে আসবো, আটা ডো করে রেখেছি, একটুখানি এগরোল করে এখন খাবো আর কি। আমি এদিকে অবন্তিকাকে রেখে যাচ্ছিলাম, তো অবন্তিকা আমার দরজা খোলার আওয়াজ শুনে চিৎকার করে উঠতেছে, বলতেছে আমিও যাব। দেখো একটুখানি গেলে নিচে যাব,
তাই বলছে ও যাবে, মানে সব সময় সব কিছুতে পিছা নেওয়া চাই, এত পাস ধরা হয়ে গেছে। তো চলো এখন নিচে যাই। দরজাটা দে আসতে। দরজাটা ওখান থেকে হাতটা সরা। ভাবলাম কাতলা মাছ নেই, তো অবন্তিকা বলছে চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছ নেই। ও হচ্ছে চিংড়ি পাগল একটা মেয়ে। তো এখান থেকে চিংড়ি মাছ নিলাম, অল্প করেই নিলাম, কারণ চিংড়ি মাছ 400 450 টাকা করে কেজি বলছে। তো আমি ডিমও নিয়েছি, আবার চিংড়ি মাছ নিলাম, তো পয়সা একটু শর্ট পড়েছে, তো কম করেই নিলাম। চলো এখন ঘরে যাই। মাছের দোকানের ওখানে গিয়ে শুনতে পারলাম যে চোর বেরিয়েছে, এই পাশের ফ্ল্যাটে নাকি একটা সাইকেলকে চুরি করে নিয়ে যাচ্ছিল, পরে অর্ধেক রাস্তায় ধরে খুব মারধর হলো এই কিছুক্ষণ আগে নাকি। তো যাই হোক, চলো সাবধানে থাকতে লাগে সব সময়ের জন্য। আমরা তো সব সময় মানে এইদিকে থাকি, আমরা ভয়ে ভয়েই থাকি সব সময়। তো বন্ধুরা, অর্ধেকটা কাটা ক্যাপসিকাম ছিল ফ্রিজে, তো সেটা বের করে নিয়ে ধুয়ে তারপর দেখো কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে ক্যাপসিকাম, এগুলো দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব।
তো বন্ধুরা রুটিগুলো একটুখানি তেল দিয়ে আর কি লাচ্ছা পরোটা যেরকম করে সেরকম করে আর কি বেলে নিয়েছি, তারপর ভেজে নিয়ে এরকম করে ডিমের সঙ্গে একটুখানি চিজ দিয়ে ভেজে নিলাম। খেতে দারুণ টেস্টি হয়েছে, সাথে একটুখানি নিয়েছি সস। তো অবন্তিকা তো খেয়ে মানে যখন থেকে ভাজা শুরু করে দিয়েছি তখন থেকে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি এখন খেতে বসলাম, ভালোই লাগছে। বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে আমার এগরোল হয়ে গেল। তো বন্ধুরা এগরোল খেয়ে দিয়ে ভাবলাম যে একটুখানি শুয়ে পড়ি, তো শুলেই ঘুম ধরবে, তো ভাবলাম যে ঘরটা মোছার আছে, একটুখানি মুছে নিয়ে তারপর শুয়ে পড়বো। তারপরে কখন উঠি তারপরে উঠে আবার রান্নাবান্না আছে। অবন্তিকার বাবা আস্তে আস্তে তো সেই মানে সন্ধ্যাবেলা, তো সেই জন্য ভাবলাম যে একটু দেরিতেই ভাতটা রান্না করব। তো ঘরটা মুছে নিলাম, পুরো ঘর মোছা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ নাইটি পরেছি, তো সেই জন্যই আর কি। নাইটি পরে ব্লগিং শ্যুট করা মানে খুবই খারাপ লাগে আমার, তো কি বলবো আর। তো যাই হোক, ঘরটার মুছে একটুখানি শুয়ে শুয়ে রেস্টে নিচ্ছিলাম। তারপরে তো আমার ঘুম ধরে গেছিলো। তারপরে সুমনাদি ফোন করে বললো যে রুমকি আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। তো সেই জন্য ঘুম থেকে উঠে ভাবলাম যে এই চিংড়ি মাছগুলো অল্প কটাই এনেছি অবশ্য, চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে করি একটুখানি কি বলে চিংড়ি পকোড়া টাইপ আর কি। তো দিদি আস্তে আস্তে এগুলো আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি ফ্রিজে। তো চিংড়ি মাছগুলো পিঠের ওই দিকটা কেটে নিলাম। তারপরে এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা একটুখানি বেটে নিয়ে চিংড়ি মাছের সঙ্গে দিয়ে দেবো একটুখানি ভিনিগার আর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে ফ্রিজে রেখে দেবো। যখন দিদি আসবে তখন আর কি আমি বানিয়ে নেব গরম গরম চিংড়ি মাছের কুরকুরে আর কি চপ। তারপর আবার এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। অবন্তিকার বাবাকে ফোন করলাম, বললো যে আর কিছুক্ষণ পরে আর কি বেরিয়ে পড়বো অফিস থেকে। তো সেই জন্য ভাবলাম যে এইদিকে ভাতটা বসিয়ে দিই। আর অবন্তিকা এমন মেয়ে, ও খিদে লাগলেও মানে চুপটি করে বসে থাকবে, চায়ও না কিছু। তো সেই জন্য না আমার খাবার বানার চাহিদাও একটু কম। আর ঘরে এটা সেটা তো পড়েই থাকে, সব সময় নটর ঘটর করবে, এটা খাবে ওটা খাবে। তো সেই জন্য আর ওর অতটা খিদা টিদা নেই। তো আমিও আলসি করে একটুখানি দুপুরে রান্নাটা দেরিই হয় আর কি আমাদের। তো যাই হোক, এদিকে আমার ম্যারিনেট করা হয়ে গেল, ভিনিগার দিয়েছি। ভেবেছিলাম যে চিলি ফ্লেক্স আর দেবো তোমার চিলি সস দেবো, তো দিতে না ভুলে গেছিলাম। তো যাই হোক, ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ডাল সেদ্ধ করে নিচ্ছি। ডালটা ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর ডাল সেদ্ধর মধ্যে আমি এখানে দেবো হচ্ছে তোমার রসুন আদা, তারপর আদা না, রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ডাল সেদ্ধ করে নেব। চালটাও বসিয়ে দিলাম। সুমনা দিয়ে আসতে চাইলো, দেখো এদিকে আবার আকাশটাও খারাপ, বৃষ্টি পড়ছে, দেখেছো কি পরিস্থিতি। তবে বেশ ভালোই লাগছে, সারাদিন খুব গরম ছিল, এখন বৃষ্টি পড়াতে ওয়েদারটা একদমই শীতল হয়ে গেল। আরে দেখো আমার একটা গাঁদা ফুল এই আয়নার গ্লাসের সামনে দেখা যাচ্ছে দুইটা, কি সুন্দর। মা দেখো 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 দেখো, দেখেছো এটা কি করেছে? তোর বাবা বুঝি করেছে, গামছা এদিকে দিয়েছিল মেলে। এটা হয়নি, ভালো হয়েছে। এই বেটা ছেলে মানুষ একটু যদি কাজ করে না, কি বলবো, ঘরের কাজ একটু শুধু গামছা মেলে দিয়েছিল, সেটাই দেখে শুনে দিলে পরে গাঁদা ফুলের কড়িটা ভেঙে যেত না। দেখো দেখে শুনে দেয়নি, তার পরিণতি। আমার সেই খারাপ লাগে ফুলের কড়ি যদি কেউ নষ্ট করে এইভাবে। ওই জন্য খুব খুশি থাকে গোপাল, হাসি লাগে।
কিনে দিয়েছি, ও লাগায়নি এই 2 দিন ধরে। মিষ্টি হাসি গোপাল সোনা। বন্ধুরা এখানে দেখো দিদিভাই কত কিছু নিয়ে এসেছে। গোপালের জন্য ফল, অবন্তিকার জন্য ব্যাগ, এই যে অবন্তিকার বাবার জামা, এটা আমার। শাড়ি নিয়ে আসিনি ইচ্ছা করে। হ্যাঁ যা পরে আয়, তোকে বললো না পরে আয়। জামাটা সুন্দর হয়েছে। জন্মদিনে গোপালকে মুকুট করে দিয়েছি, পুজোর সময় না, মানে জন্মাষ্টমীতে। আর গত বছর জন্মদিনে হাত দিয়েছিলাম, তার আগের বছর জন্মদিনে কানের কিনে দিয়েছিলাম। একটা একটা করে জন্মদিনে বার্থডেতে থাকে। প্যান্ট পরাবে পিছনেতে। আমার তো অনেক প্যান্ট ছিল, কিন্তু পুরোনো ওগুলো, ওর না, কিন্তু প্যান্ট কিনবে বেশি না, 5 টাকা না করে 10 টাকা করে নেয়। নিজেই বানালি হয়, আমি কি করে ওই 2 পাশে 2টে, মানে একটা লম্বা ইয়ে করে কোমরে আর কি খাটনি হয় না, 5 টাকা 10 টাকা দাম নেয়। শোনো গোপাল, আমার কোমর পাটাও আছে গোপালের, এই রূপোর কোমর পাটা, মানে এই যে কোমরের বিছা যে পরে হ্যাঁ না, হ্যাঁ আমার হ্যাঁ ছেলেকে হ্যাঁ। পরাতাম, আমি সেরকম কোমর পাটাও করে দিই। গোপাল দর্শন করতে আসার সময় পাচ্ছি না, কাশ্মীর বেড়াতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। তো বন্ধুরা দিদিভাই আসার আগে আমাকে ফোন করে বলেছিল আমার জন্য কিন্তু কিচ্ছু ব্যবস্থা করবে না, আমি শুধু চা খাবো আর কিচ্ছু খাবো না। চা খায় তাও আবার চিনি খায় না, দেখো তো কেমন জ্বালা। তো আমি শুধু শুধু চা দেবো কেমন লাগে, তো ভাবলাম যে ওই চিংড়ি মাছের চপের জন্য যেটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সেটা করে দেই। তো দিদিভাই বললো যে চিংড়ি মাছের চপ আমার ভালো লাগে না, বলে ওই আমিষ জিনিস অত একটা ভালোবাসে না, নিরামিষটাই বেশি পছন্দ করে। তো সেই জন্য আমি আবার মনে মনে ভাবলাম যে বেগুনি করে দিই। আর দিদিভাইও বলল তুমি খুব সুন্দর বেগুনি করো, তো বেগুনিই করো। তো আমার না বেসনের গোলাটা আর কি বানানোই ছিল, তো অল্প একটু ছিল, হবে না। আর তাছাড়া বাসি বেসনের গোলা দিয়ে আমি কোনো কাউকে আর কি খাওয়াই না, আমরাই খাই। তো সেই জন্য নতুন করে আবার গুলিয়ে নিচ্ছি। এখানে দেখো, তো বেগুনের চপের মধ্যে আমি বেশিরভাগ চালের গুঁড়াটাই ব্যবহার করি। চালের গুঁড়া সামান্য পরিমাণে আমি দেই হচ্ছে তোমার বেসন, তারপরে তিল দেই, তারপর লবণ, হলুদ, তারপর ধরো গোলমরিচের গুঁড়া, এমনি রেড চিলি পাউডার, তারপর আরও অনেক কিছু, জিরা দেই, ধনে গুঁড়ো দেই, দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিই। তারপর এখানে দেখো একটা গোটা বেগুন নিয়েছি, লম্বা লম্বা করে ভাজবো। আর দিদিভাই নাকি আমাদের ভিডিওতে দেখেছিল অবন্তিকা খুব সুন্দর করে ইয়ে করে মুড়ি মাখে, তো তাই বলছে অবন্তিকা আমাকে তুই মুড়ি মেখে খাওয়াবি না। তো অবন্তিকা আবার ওর মাসিমণিকে মুড়ি মেখে মেখে দিল। তো বেশ এদিকে আমরা গল্প করছি আর কাজও করছি। তো ওইদিকে দিদিভাই বসেছে, ক্যামেরাটা একটুখানি সেট করতে 19-20 হয়েছে, তো যাই হোক। তো এই ওপেন কিচেনটা হয়ে একটা সুবিধা, মানে রান্নাঘরে থেকে যে কেউ আসুক না কেন, আত্মীয় স্বজন সবার সঙ্গে একখানেই আর কি রান্না করা যায় আর কি, গল্প করতে করতে। আর আলাদা যদি রান্নাঘর হয় না, তাহলে কি হয় যে রাঁধুনি সে ঘরেই থাকে, আর কেউ আসলে অন্য ঘরে বা ইয়েতে বসে থাকে, তো কথাবার্তাটাই কম হয়। এই ঘরে এসে আমার এই একটা সুবিধা হয়েছে, গল্প করতে করতে সব কাজ হয়ে যায়। তো আমি এইদিকে ফটাফট বেগুনি করছি, গরম গরম দিদিকেও দিয়ে দিচ্ছি। আর চাও এইদিকে দেখো হয়ে গেছে। তো দিদির জন্য শুধু চা আর কি ঢেলে নেব, আর আমার কাপের মধ্যে একটুখানি চিনি দেব। আমি তো আবার চিনি ছাড়া খেতে পারি না। তো যাই হোক, অবন্তিকার বাবা আর মানে বেশিক্ষণ না, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এদিকে আবার সন্ধ্যাও লেগে গেছে। তো আজকে সুমনা দি আর অবন্তিকা মিলে সন্ধ্যাবাতি দিয়েছে, কারণ অবন্তিকা ওই যে সন্ধ্যাবাতি দেওয়ার সময় ও যে আগুনটা আর কি দেশলাই কাঠিটা যে জ্বালায়, তো জ্বালানোর সময় লোক লাগে, তো আজকে সুমনা দি ছিল পাশে।
অবন্তিকার বাবাও চলে এসেছে, আমি চা খেতে না বসতেই আর কি। তো ওর জন্য চাটা গরম করে নিলাম আর সঙ্গে একটুখানি চিনিও দিলাম। তো অবন্তিকার বাবাকে বললাম যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, সবাই মিলে একসঙ্গে এই চা নাস্তাটা করে ফেলি। তো বন্ধুরা, আমি না কয়েকদিন থেকে ভাবছি যে মালা একটা কেনা লাগবে, শাড়ির সঙ্গে পরবো। আমি মনে মনে ভাবছি, ওইদিকে দেখো সুমনাদি আমার জন্য একটা নতুন মালা কিনেছে। তো এই মালাটা কিনেছে, খুব সুন্দর হয়েছে মালাটা। আর অবন্তিকার বাবার শার্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, ফিটিংসও হয়েছে। তো আমার জন্য যে ড্রেসটা এনেছে ওটা এল সাইজে, তো একটুখানি চাপাতে লাগবে। তো যাই হোক, আমি আজকে এখন পরলাম না। তো অবন্তিকা দেখো আবারও জামাটা পরে দেখাচ্ছে ওর বাবাকে। আর দেখো দেখাতে গিয়ে বুঝি মাথায় ব্যথা লেগেছে, মুখটা কেমন অন্ধকার করে আসলো। শোনা মাত্র একটু মোবাইল দিয়ে দিও। হ্যাঁ, ভালো করে ওটা একটা ছবি সুন্দর করে আমি এদিকে তাকা। এদিকে তাকা। ও ব্যথা লেগেছে, হায় রে। অবন্তিকা, অবন্তিকা, এই এই কি নাটক, এগুলো কি নাটক? ওট ওট ওট, ওরে বাবা, কি নাটক! ওই পড়িস, এটা কোনো মোটর খেয়ে আসিল নাকি রে? মদ খাই আসলি তুই? নাটক! হ্যাঁ, তুই মাঠে খেদা তার নিচু তেমন করে কে ঘুম দিচ্ছে? কখন থেকে ডাকি দিচ্ছ? তো ঘুমা ঘুমা, হ্যাঁ শুনিস নে? 11:40 বাজে। ওঠ উঠ 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 উঠ। ভালো করে থাকবি, নাটক শুরু করে দিবি একটা। এই যে চাপটা গোটে দিন তো। তা কি হয়েছে? থাকে না তোর বাবা ওটি, তুই থাকে। ঘুম যা। নাটক আঙ্কুর পাড়ি বাড়ি আসিতেছে, মুগেলি দেখো চোর করে আসিতেছে নাকি? চোর নাকি এটা দেখুন তো, কায়ে ওটা দেখো আমার এবারে ফোন দিই। এক একজন এক এক জায়গায় দেখে পড়ি ঘুম চাপা দিচ্ছে, বিছানা গদ্যপর কিচ্ছু নাই বুঝি। কিরে তোমার বেটে আঙ্কুর পাড়ি বাড়ি গেছে এটি থেকে? যাও বিছানা যা থাকো। এটি থেকে ছিল আঙ্কুর পাড়ি বাড়ি গেছে, ওটা কি? ওটা 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 যাও বিছানা থাকো। মানুষ করে ফেলেন না তোমরা কোনোদিন পাপারও নন মানুষ করে, তোমরা নিজে মানুষ নন। উঠো, ঘুমোতে এমন হলে মানুষ সুন্দর করে যায় থাকে। এগুলি কি সারা মোর সাথে কোনো কথাই কবেন না, যা।